সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথমে পড়ি, বায়ুমণ্ডলের মূল উপাদান হলো নাইট্রোজেন গ্যাস, যার পরিমাণ হলো 78.09%, অক্সিজেন গ্যাস 20.94% এবং কার্বন ডাইঅক্সাইড 0.033%। সূর্যের প্রখর তাপে স্থলভাগ দিনে দ্রুত উত্তপ্ত ও রাতে দ্রুত শীতল হয়। উচ্চচাপের বায়ু ও জলীয় বাষ্পের মিশ্রণ নিম্নচাপের স্থলভাগে প্রবল গতিতে চক্রাকারে ঘূর্ণি সৃষ্টি করে, যা সাইক্লোন নামে পরিচিত। সমুদ্রের পানির উপরে প্রবল ঘূর্ণি বায়ুর টানে পানিতেও ঘূর্ণি সৃষ্টি হয়, যা প্রবল বেগে উপকূলে আঘাত করে। এটি জলোচ্ছ্বাস নামে পরিচিত। যেটা সমুদ্রের পানির উপর প্রবল ঘূর্ণির টানে পানিতে ঘূর্ণি সৃষ্টি হয় সেটা হলো জলোচ্ছ্বাস, আর যে বায়ুতে সেটা হলো সাইক্লোন। আর বায়ুমণ্ডলের মূল উপাদান হলো নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইড। বায়ুমণ্ডলের গঠন। ভূপৃষ্ঠ থেকে প্রায় 500 কিলোমিটার উচ্চতা অবধি বায়ুমণ্ডল বিস্তৃত। বায়ুমণ্ডলে 75% গ্যাসীয় মিশ্রণ থাকে ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটারের মধ্যে। এটা যদি ধরি, এটা যদি ভূপৃষ্ঠ হয় আমাদের, তাহলে এখান থেকে 11 কিলোমিটার অবধি এখানে বায়ুমণ্ডল রয়েছে। বেশিরভাগ মিশ্রণগুলো এখানে থাকে, ঘনত্বটা বেশি, প্রায় 75%। ভূপৃষ্ঠের উপর বায়ুমণ্ডলের চাপ প্রতি বর্গ ইঞ্চিতে 14.7 পাউন্ড বা প্রতি বর্গ সেন্টিমিটারে 1.033 কেজি মাত্র। বায়ুমণ্ডলের অঞ্চলসমূহ। চাপ ও তাপমাত্রার পরিবর্তন অনুসারে বায়ুমণ্ডলকে 4 ভাগে ভাগ করা হয়: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হলো ভূপৃষ্ঠ। এখান থেকে প্রথম 11 কিলোমিটার প্রথম যে ধাপটা রয়েছে সেটা হলো ট্রপোস্ফিয়ার প্রথম অঞ্চল, তারপর স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপর থার্মোস্ফিয়ার। এই হলো বায়ুর বিভিন্ন লেয়ারের চিত্রগুলো। বায়ুমণ্ডল অঞ্চল ট্রপোস্ফিয়ার, এর পরিসর হলো ভূমি থেকে 15 কিলোমিটার পর্যন্ত। এর চাপ হলো 760 থেকে 100 মিলিমিটার পারদ চাপ। তাপমাত্রা ক্রমে হ্রাস পেয়ে 55 ডিগ্রি সেন্টিগ্রেড 12 কিলোমিটার উচ্চতায়। স্ট্র্যাটোস্ফিয়ার 15 থেকে 50 কিলোমিটার পরিসর। চাপ হলো, এখানে চাপ কমতে থাকে আর তাপমাত্রা ক্রমে হ্রাস পেয়ে +2 ডিগ্রি সেন্টিগ্রেড হয় যখন উচ্চতা হয় 50 কিলোমিটার। মেসোস্ফিয়ার 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত পরিসর। এখানে চাপ কমতে থাকে আর তাপমাত্রা ক্রমে হ্রাস পেয়ে -93 ডিগ্রি সেন্টিগ্রেড হয় 83 কিলোমিটারে। থার্মোস্ফিয়ার 85 থেকে 500 কিলোমিটার। এখানে চাপ কমতে থাকে আর ক্রমে হ্রাস পেয়ে +427 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1727 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে থাকে। এই আমরা ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, এই তিনটেকে আমরা বলবো হেমোস্ফিয়ার অঞ্চল। হেমোস্ফিয়ারের মুখ্য উপাদান কি কি? নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাস। গৌণ উপাদানের মধ্যে রয়েছে জলীয় বাষ্প, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন। এছাড়াও স্বল্প পরিমাণে আরও 12টি গ্যাস থাকে। আর থার্মোস্ফিয়ারকে শুধু বলা হয় হেট্রোস্ফিয়ার। হেট্রোস্ফিয়ারের মুখ্য উপাদান হলো নাইট্রোজেন, অক্সিজেন, অক্সিজেন অণু, হিলিয়াম, হাইড্রোজেন। আর গৌণ উপাদান হলো N2+, O2+, O3+, NO+, Ag+ আর H+। এখন পরিমাণে ঘূর্ণিঝড়ের নামগুলো আমরা দ্বিতীয় স্লাইডে দেখলাম। কিছু ঘূর্ণিঝড়ের নাম দেওয়া আছে, মানে ঘূর্ণিঝড়ের কী কারণে সৃষ্টি হয় সেটা বলা হয়েছে, যে নিম্নচাপ থেকে উচ্চচাপের কারণে। নিম্নচাপ থেকে অঞ্চল থেকে উচ্চচাপের কারণে, উচ্চচাপ থেকে নিম্নচাপ অঞ্চলে যদি অনেক জোরে বায়ু প্রবাহিত হয় তাহলে হয় ঘূর্ণিঝড়। ঠিক আছে, এই ঘূর্ণিঝড়গুলো কী কী? সাইক্লোন, ক্যাটরিনা, সিডর, আইলা, স্যান্ডি আর মহাসেন। এই সাইক্লোন 1970 সালে আঘাত হানে ভোলা পার্শ্ববর্তী দ্বীপাঞ্চল বাংলাদেশ, আর সাইক্লোন 1971 আঘাত হানে বাংলাদেশের দক্ষিণের উপকূলাঞ্চল। আর ক্যাটরিনা 2005 সালে আঘাত হানে ইন্ডিয়ানা যুক্তরাষ্ট্রে। সিডর 2007 সালে বাংলাদেশ দক্ষিণ পশ্চিমাঞ্চলে। আইলা 2012 সালে সমগ্র বাংলাদেশ জুড়ে হামলা করে, সংগঠন করে। আর স্যান্ডি 2012 সালে নিউ ইয়র্কের পূর্ব উপকূলে যুক্তরাষ্ট্রে। আর মহাসেন 2013 সালে বাংলাদেশ ও ভারতে। এগুলো আমাদের ঘূর্ণিঝড়ের নামগুলো। এখন আমরা পড়ব গ্যাসের বৈশিষ্ট্য।
গ্যাসসমূহের নির্দিষ্ট কোনো আকার আয়তন নেই, গ্যাসের নির্দিষ্ট আকার নেই, আয়তন নেই। উত্তপ্ত গ্যাসের ঘনত্ব কম, আবার অধিক চাপে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। অধিক চাপে গ্যাসের ঘনত্ব বৃদ্ধি পায়। গ্যাসের আন্তঃআণবিক স্থান খুবই বেশি থাকায় গ্যাস অত্যন্ত সংকোচনশীল। আন্তঃআণবিক স্থান খুব বেশি থাকায় গ্যাস অত্যন্ত সংকোচনশীল। গ্যাসের আয়তনের উপর তাপমাত্রা চাপের প্রভাব অত্যধিক। গ্যাসের আয়তন চাপের উপর তাপমাত্রা ও চাপের প্রভাব অত্যধিক। গ্যাসের আয়তনের উপর পরস্পর বিক্রিয়াহীন একাধিক গ্যাস সকল অনুপাতে পরস্পরের সাথে। পরস্পর বিক্রিয়াহীন, মেইন কথা হলো বিক্রিয়াহীন গ্যাসগুলো, যেগুলো বিক্রিয়াহীন গ্যাস, এই বিক্রিয়াহীন গ্যাসগুলো একাধিক গ্যাস সকল অনুপাতে পরস্পরের সাথে সম্পূর্ণরূপে মিশ্রিত হয়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে। এখানে সমসত্ব মিশ্রণ তৈরি করবে সকল গ্যাস বিভিন্ন অনুপাতে। এগুলো গ্যাসের বৈশিষ্ট্য। গ্যাসের একক সমূহ সম্পর্কে দেখি আমরা। গ্যাসের একক আয়তন দেখি আমরা। 1 মিটার কিউব ইজ ইকুয়াল 10⁻³ ডেসিমিটার কিউব। 1000 লিটার ইজ ইকুয়াল 10⁻6 সেন্টিমিটার। আমরা এগুলো যে কোনো একটা লিখতে পারি, এগুলো আমরা প্রতিটি যে কোনো একটা লিখতে পারি। আর 1 ডিএম কিউব বা ডেসিমিটার কিউব 1000 সিএম কিউব ইজ ইকুয়াল 1 লিটার, আর একটা হলো 100 মিলিলিটার। এখন চাপের আমরা এককগুলো লিখতে পারি। এক বায়ুমণ্ডল চাপ ইজ ইকুয়াল টু 1 atm ইজ ইকুয়াল 0.76 মিটার পারদ চাপ। এটা যদি ভাঙিয়ে লিখি, ভাঙিয়ে ফাইনালি আমরা এটা আনসার আসবে 101.325 কিলো প্যাসকেল, প্যাসকেলের রূপান্তরটা। 1 atm ইজ ইকুয়াল 76 সেন্টিমিটার পারদ চাপ, যে সেন্টিমিটারকে মিলিমিটার করি তার 10 দিয়ে যদি গুণ করি আমরা, তাই 760 মিলিমিটার এসজি। আর পারদ চাপটা আমরা এর আগে স্লাইডে দেখলাম, এটা কিলো প্যাসকেল কত হয়, 760 টোর, এই যে 1 মিলিমিটার এসজি ইজ ইকুয়াল টু 1 টোর। এইভাবে 760 মিলিমিটার পারদ চাপ ইজ ইকুয়াল টু 760 টোর, এটাকে 1 বার বলা হয়। তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ ইকুয়াল 273.15 কেলভিন। আমরা এটাকে সংখ্যা লিখি 273 কেলভিন। এখন পড়ব বয়েলের সূত্র। এসির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। নির্দিষ্ট তাপমাত্রা, এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট, তাপমাত্রাকে কনস্ট্যান্ট রেখে নির্দিষ্ট ভর থাকবে কোনো গ্যাসের আয়তন, এই আয়তনটা হবে ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক কি, যদি আমরা এই ভি বাড়াই, চাপ বাড়াই, তাহলে আয়তনটা কমবে, ভি বাড়ালে আয়তন কমবে। ওই জন্য লিখি ভি সমানুপাতিক 1/p, যেখানে টি আর এন স্থির। টি কি, হ্যাঁ টেম্পারেচার স্থির, আর ভরের মোল সংখ্যা এখানে স্থির থাকবে। এটাকে লিখতে পারি, এই সূত্রটা মনে রাখতে হবে, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। P1 আমরা এটা এখানে ট্রান্সফার করি, দেখো এখানে কি ছিল, V সমানুপাতিক 1/p, এখানে ছিল P1। এই P1টাকে আমরা যদি ক্রস গুণ করি তাহলে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 হয়। এই সূত্রটা আমাদের ম্যাথ করতে, এই সূত্র দিয়ে। এখানে গ্রাফ দেওয়া আছে, V বনাম 1/p এর গ্রাফ, V1 1/p। এখানে দেখো আলটিমেটলি মনে হচ্ছে আমাদের এদিকে গেলে বাড়তেছে, শুধু যখন পি থাকতো, শুধু পি থাকলে এদিকে কিন্তু বাড়তো এটা, ঠিক আছে। কিন্তু 1/p, পি এর ব্যস্তানুপাত দেওয়া আছে, অর্থাৎ পি এর মান যদি 10 দিই, এখানে 10, পি এর মান 10 বসালে যে মানটা হবে 2 বসালে তার মানটা বেশি হবে এখানে। তার কারণ কি, 1/10 1/2, 1/2 ইজ ইকুয়াল টু 0.5 অর্থাৎ হাফ। অর্থাৎ এদিকে কিন্তু পি এর মান কমতেছে, আলটিমেটলি এখানে পি এর মান কমতেছে এই সাইডে, আর ভি এর মান এদিকে বাড়তেছে। যদি আমরা ভি বাড়ে, যদি পি কমাই, তাহলে ভি বাড়তেছে এদিকে, দেখো আলটিমেটলি গ্রাফটা এরকম হচ্ছে, সে একটা সরলরেখা। এখানে পিভি বনাম পি দেওয়া আছে, পি আর পিভি আর পি এর যদি গ্রাফ দেখি আমরা, তাহলে পি যতই বাড়াচ্ছি এটা কিন্তু ধীরে ধীরে একই থাকতেছে। K1 একটা থাকতেছে, K2 একটা, K3 একটা, যতই আমরা পি বাড়াই এই দুটো গুণফল কিন্তু সমান থাকতেছে। পি আর ভি আমরা বলছি কনস্ট্যান্ট, পি আর ভি এর গুণফল কনস্ট্যান্ট। আমরা আগে দেখেছি এখানে P1 আর V1 কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্ট, এই দুটো কনস্ট্যান্ট, ঠিক আছে। যদি পি বাড়াই, পি বাড়লে কিন্তু আলটিমেটলি ভি কমবে, দুটো গুণফল কিন্তু একই থাকবে, এটা এখানে দেখানো হচ্ছে এই গ্রাফে। এখানে ম্যাথ সলভ করি আমরা। একটি অটোমোবাইল ইঞ্জিনের সিলিন্ডারে বাতাস ও গ্যাসোলিনের মিশ্রণের আয়তন 410 মিলিলিটার আছে। দহনের পূর্বে মিশ্রণটিকে চাপ দিয়ে 1 atm থেকে 9.5 atm রাখা হলো, তখন মিশ্রণের আয়তন মিলিলিটার এককে কত হবে? আমাদের কি চাইছে আলটিমেটলি, আমরা চাইছি এখানে V2।
তো এখানে দেওয়া আছে প্রাথমিক অবস্থা P1 দেওয়া আছে, এখানে দেখো 1 atm, V1 দেওয়া আছে 410 মিলিলিটার, শেষ অবস্থা 9.5 atm দেওয়া আছে। আমাদের V2 বের করতে হবে। আমরা জানি বয়েলের সমীকরণ অনুযায়ী P1 V1 P2 V2, এই সূত্র দিয়ে আমরা এটা করব, মানগুলো বসিয়ে দিব, আলটিমেটলি VA2 এর মান বের হয়ে যাবে। এমএ দেখো এখন স্থির তাপমাত্রায় ও 1 atm চাপে কোনো নির্দিষ্ট ভরের অক্সিজেন গ্যাসের আয়তন V1 দেওয়া আছে 3.15 লিটার। ওই অক্সিজেন গ্যাসের চাপ বৃদ্ধি করে 2.5 atm করা হলো। এখানে P2 দেওয়া আছে প্রেসারটা, আর এখানে দেখো 1 atm, এটা P1 ছিল। এখানে গ্যাসের আয়তন কত, এখানেও আবার V2 চাইছে। ঠিক আছে, আমরা সূত্র জানি, বয়েলের সূত্র P1 V1 P2 V2, মান বসিয়ে দিই প্রতিটার, V2 এর মান বের হয়ে যাবে। গ্যাসের ঘনত্বের উপর চাপের প্রভাব। স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের ঘনত্ব ওই গ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক হয়। এখানে তাপমাত্রা কনস্ট্যান্ট, স্থির তাপমাত্রা, এখানে ভরটা কনস্ট্যান্ট নির্দিষ্ট ভর, গ্যাসের ঘনত্বটা, এই ঘনত্বটা ডিপেন্ড করবে প্রযুক্ত চাপের সমানুপাতিক। P যত বাড়াবো আমি, এই ঘনত্বটা সেই তুলনায় কমবে। কারণ আমরা যদি গ্যাস যদি আমরা বেশি প্রেসার দিই, একবার সেটা তরলে পরিণত হয়, অর্থাৎ কি ঘনত্ব বাড়ে। এখানে মানে গ্যাসীয় পদার্থের ঘনত্ব কম আর তরল পদার্থের ঘনত্ব বেশি। তো এই ক্ষেত্রে এখানে দেখো যত P বাড়াবো ঘনত্ব তত পরিবর্তন হচ্ছে। আমরা লিখি P1 D1 যদি লিখতে পারি, তাহলে P2 D2 লিখতে পারবো। এখন যদি আমরা ক্রস গুণ করে দিই, তাহলে আমরা আলটিমেটলি পাচ্ছি P1/P2 D1/D2। এর একটা কনস্ট্যান্ট, এখানে K হলো কনস্ট্যান্ট। এই হলো গ্যাসের ঘনত্বের উপর চাপের প্রভাব। এখন পড়ব চার্লসের সূত্র। নির্দিষ্ট চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রার সমানুপাতিক। যেখানে চাপ কনস্ট্যান্ট, এখানে P হলো কনস্ট্যান্ট, ভর সবসময় কনস্ট্যান্ট ছিল, নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তনটা হবে, অর্থাৎ V এখানে হবে পরম তাপমাত্রা T এর সমানুপাতিক, অর্থাৎ V সমানুপাতিক T। আমরা যদি V1 সমানুপাতিক T1 করি, V2 সমানুপাতিক T2 করি, এটা যদি ক্রস গুণ করে দিই, তাহলে হবে আমরা V1/T1 V2/T2। এখানে দেখো -100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এদিকে হলো টেম্পারেচার, এদিকে হলো টেম্পারেচার T, আর এদিকে হলো V। যদি আমি তাপমাত্রা বাড়ালে কি হচ্ছে, আয়তনটা বাড়তেছে। যদি তাপমাত্রা বাড়াবো আয়তনটা বাড়বে। এখানে হলো 3 ধরনের গ্যাসের দেওয়া হয়েছে। এখানে এটা P1 গ্যাসের গ্রাফ, এটা P2, আর এটা হলো P3। এই তিনটা এখান থেকে শুরু হয়েছে, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই গ্যাসের একটা নির্দিষ্ট আয়তন ছিল, এই আয়তন থেকে এই গ্যাসের যাত্রা শুরু করেছে। এখন যদি আমরা টেম্পারেচারটা কমাই, তাহলে কি হবে, আলটিমেটলি আমাদের আয়তনগুলো কমতেছে। এবার কমাতে 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 একবার যদি বর্ধিত করি এই গ্রাফটা পিছন দিকে বর্ধিত করি, তাহলে -273, অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর আয়তন সম্পূর্ণ 0 হবে। এটা শুধুমাত্র থিওরিক্যালি প্রমাণ করা যায়, বাস্তবে এটা কখনো পসিবল না যে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন 0। এখন সূত্রটা দেখি আমরা, VT V0 × 273 প্লাস T ডিগ্রি সেন্টিগ্রেড বাই 273। এখানে দেখো যে কোনো তাপমাত্রা, আমরা ধরলাম এখানে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের আয়তনটা কত, তো সেই গ্যাসের V0 এর আয়তন কত বসাবো, 273 এর সাথে সেই তাপমাত্রাটা যোগ করব, অর্থাৎ কেলভিনে পরিণত করব। 273 দিয়ে ভাগ করলে যেটা বাইর হবে সেটা হলো সেই সার্টেন টাইমে, সেই সার্টেন টেম্পারেচারে সেই গ্যাসের আয়তনটা কত। আমরা লিখতে পারি VT K × T। এই প্রবলেমটা দেখো যে একটি গ্যাসের তাপমাত্রা 17 ডিগ্রি সেন্টিগ্রেড হতে বাড়ানো হলো, ফলে গ্যাসের চাপ অপরিবর্তিত রইল, কিন্তু গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে গেল। তাপমাত্রা কত বাড়ানো হলো, আলটিমেটলি আমি T2 চাইছে, সরি T2 না, ΔT চাইছে। তাপমাত্রা পরিবর্তন বলছে এখানে ΔT, ঠিক আছে। তো শুধু আমার T2 জানি না, শুধু আমাদের T2 বের করতে হবে। গ্যাসের প্রথম তাপমাত্রা T1 290, 17 + 273, 290 কেলভিন। গ্যাসের প্রথম গ্যাসের আয়তন V ধরেছি আমরা, দ্বিতীয় আয়তন কি হবে, দ্বিগুণ বাড়ানো হয়েছে V2, মানে 2V, V2 2V। আর আমরা টেম্পারেচার T2 বের করতে হবে আগে। চার্লসের সূত্র থেকে বের করি আমরা, V1/T1 V2/T2। এখান থেকে T2 আলটিমেটলি বের করে নেব, T2 বের করে নেব, যেটা বের হলো সেটা থেকে প্রাথমিক যে অবস্থা ছিল সেটা বিয়োগ দিলে হবে 307 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা।
নিচে তাপমাত্রা আমরা এটাকে ডিগ্রি সেন্টিগ্রেডে করে নিলাম। এই ম্যাথটা দেখি। স্থির চাপে নির্দিষ্ট ভরে নাইট্রোজেন গ্যাস 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 906 মিলিলিটার আয়তন দখল করে। তাপমাত্রা কত হলে ওই গ্যাসের আয়তন 500 মিলিমিটার হবে? হ্যাঁ দেখো, গ্যাসের প্রথম তাপমাত্রা দেওয়া আছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা ক্যালভিন করে 300 ক্যালভিন হয়। আর গ্যাসের প্রথম আয়তন 906 মিলিলিটার দেওয়া আছে। দ্বিতীয় তাপমাত্রা বের করতে বলছে আমাদের, তাপমাত্রা কত হলে যত T2 বের করতে বলছে, আর গ্যাসের দ্বিতীয় আয়তনটা দেওয়া আছে, এলো 500 মিলিলিটার। কাজের সূত্রে বসিয়ে দিলাম। ফাইনালি আনসার আসে T2 = 165.56 ক্যালভিন। এটা হলো আনসার। ম্যাথগুলো খুবই সহজ, চালসা সূত্রে মানগুলো বসিয়ে দিলে অ্যান্সার বের হয়ে যায়। এখন পুরো গেল-লিসাকের সূত্র। স্থির আয়তন, এখানে আয়তনটা হলো স্থির। নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের প্রযুক্ত চাপ গ্যাসের কেলভিন তাপমাত্রা সমানুপাতিক। প্রেসার সমান চাপ হলো P সমানুপাতিক T। P সমানুপাতিক T। সেম আগেগুলোর মতো যদি করি আমরা, তো P1/T1 = P2/T2। এখানে গ্রাফটা দেখো, প্রেসার P এদিকে, টেম্পারেচার T এদিকে, আলটিমেটলি গ্রাফটা এরকম, সব জায়গায় ঢালটা সমান থাকে। এখানে ম্যাথটা দেখো, এই প্রমাণ তাপমাত্রা ও চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ঘনত্ব হলো 22 kg/m3। চাপ স্থির রেখে 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ওই গ্যাসের ঘনত্ব কত হবে? চালসের সূত্রে রসায়নের মধ্যে কি জানি আমরা, D1T1 = D2/T2। তো ঘনমাত্রা একটা সূত্র বললাম না, ওই সূত্র এটা ম্যাথ। হ্যাঁ T1 দেওয়া আছে, প্রমাণ তাপমাত্রা বলছে হতো 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 273। আচ্ছা, গ্যাসের ক্ষেত্রে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, গ্যাসের হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। গ্যাসের ঘনত্ব দেওয়া আছে, D1 দেওয়া আছে, D2 বের করতে হবে। সূত্র বসিয়ে দিয়ে D1T1 = D2/T2 সূত্র বসিয়ে দিলে আমরা পেয়ে যাব। এখানে দেখো এখন যে একটি অক্সিজেন সিলিন্ডারে 250 atm চাপ সহ্য করতে পারে। সিলিন্ডারটি 125 atm চাপে ও 300 কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাস দ্বারা পূর্ণ করা হলো। কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? ম্যাথটা একটু সোজা আছে, দেখো যেখানে T1 দেওয়া আছে, T1 হলো 300 কেলভিন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, 300 কেলভিন, প্রথম চাপ 125 atm, দ্বিতীয় তাপমাত্রা T2 বের করতে হবে আমাকে, দ্বিতীয় চাপ কি দেওয়া আছে 250 atm। এখানে দেখি গেল-লিসাকের সূত্র ছিল P1T1 = P2/T2। P1T1 = P2/T2। এখানে আমার দেওয়া আছে P1 এর মান দেওয়া আছে, T2 এর মান দেওয়া আছে, T2 মান দেওয়া আছে, আমাকে P2 বের করতে হবে। সরি, P2 মান দেওয়া আছে, হ্যাঁ T2 বের করতে হবে। এখানে T2 মানটা এখানে বসিয়ে দিলাম, T2 মান বের হয়ে যাবে। P1T1 আর P2 মান বসিয়ে দিলে T2 বের হয়ে যাবে। অর্থাৎ তাপমাত্রা বেড়ে 600 কেলভিন অতিক্রম করলে সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। মানে কি দেওয়া ছিল যে কত তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে? অ্যান্সার হলো 600 কেলভিন তাপমাত্রায় সিলিন্ডারটি বিস্ফোরিত হবে। এখন দেখি এখানে অ্যাভোগাড্রোর সূত্র। স্থির তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের আয়তন এর পরিমাণ বা মোল সংখ্যার সমানুপাতিক। স্থির তাপমাত্রা, চাপ, এখানে তাপমাত্রা আর চাপ স্থির রয়েছে, কোন গ্যাসের আয়তন V হবে মোল সংখ্যার সমানুপাতিক, অর্থাৎ V সমানুপাতিক N। এখানে V1N1 আর V2T2 বের করলে আমরা দুটো সমীকরণ একসাথে লিখি, V1/N1 = V2/N2, এটা একটা কনস্ট্যান্ট হবে। এই সূত্র ম্যাথ আছে আমাদের এই সূত্র দিয়ে। গ্যাসের 1 মোল আয়তনে অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা, অ্যাভোগাড্রো সংখ্যা করে দেখে নিই আমরা। এখানে গ্যাসের 1 মোলার আয়তনে অণুর সংখ্যাকে অ্যাভোগাড্রো সংখ্যা বলে। এর মান 6.023 × 10⁻23। 1 মোল অণু = 1 গ্রাম আণবিক ভর 6.023 × 10⁻23টি অণু। 1 মোল সংখ্যা কত অণু? 6.023 × 10⁻23টি অণু থাকবে 1 মোলে। ঠিক আছে, 1 মোল সংখ্যা কি 1 গ্রাম আণবিক ভর। এখন এখান থেকে 1 মোল পরমাণু = 1 গ্রাম আণবিক ভর,
ইজ ইকুয়াল 6.03 × 10⁻20 পরমাণু। এখানে আমরা লক্ষণীয় যে যদি আমরা এখানে পরমাণু বলি তাহলে এখানে এতটি পরমাণু হবে, যদি এখানে অণু বলি তাহলে এটা এখানে অণু হবে। মোলার আয়তন ইজ ইকুয়াল পরমাণু অবস্থায় 1 মোল গ্যাসের আয়তন। 1.0 গ্রাম অর্থাৎ 1 গ্রাম হাইড্রোজেনে কয়টি পরমাণু থাকে? তো 1 মোল পরমাণু ইজ ইকুয়াল টু 1 গ্রাম আণবিক ভর ইজ ইকুয়াল টু 6.03 × 10⁻20 সিটি পরমাণু। তো হাইড্রোজেন 1 মোল পরমাণু সমান কত? এখানে দেওয়া আছে 1 গ্রাম হাইড্রোজেন, অর্থাৎ অ্যাভোগাড্রোর সংখ্যা মতে 1 গ্রাম পরমাণু বা মোল হাইড্রোজেন পরমাণুতে 6.03 × 10⁻23 টি হাইড্রোজেন পরমাণু রয়েছে, অর্থাৎ নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যা এখানে পরমাণু রয়েছে। নাম্বার অফ অ্যাভোগাড্রোকে আমরা এভাবে প্রকাশ করি, নাম্বার অফ অ্যাভোগাড্রো। একটি সোডিয়াম পরমাণু ভর কত? ভর চাইছে এখানে আমার। সোডিয়াম এর পারমাণবিক ভর 23, অ্যাভোগাড্রোর সংখ্যা নাম্বার অফ অ্যাভোগাড্রো 6.023 × 10⁻23, আর 1 গ্রাম পরমাণু সোডিয়াম ইজ ইকুয়াল 23 গ্রাম সোডিয়াম। 1 গ্রাম পরমাণু সমান পারমাণবিক ভর লিখছি আমরা এখানে 23 গ্রাম সোডিয়াম। এতে নাম্বার অফ অ্যাভোগাড্রোর সংখ্যক সোডিয়াম পরমাণু রয়েছে, অর্থাৎ এতটি সোডিয়াম পরমাণুর ভর 23 গ্রাম। আর একটি সোডিয়াম পরমাণুর ভর কত? 23 ভাগ এটা ঐকিক নিয়মে অঙ্কটা করা হয়েছে, এভাবে করে সলভ করে 3.82 × 10⁻23 গ্রাম প্রায়। আদর্শ গ্যাস সমীকরণ। আদর্শ সমীকরণটা একটু দেখি আমরা। একটি আদর্শ গ্যাসের 3টি মূল সূত্রকে সমন্বিত করে গ্যাসের চাপ, তাপমাত্রা ও মোল সংখ্যার পরিবর্তনের সাথে আয়তন পরিবর্তনের যে সম্পর্ক পাওয়া যায় তা আদর্শ গ্যাসের সূত্র বা আদর্শ গ্যাস সমীকরণ নামে পরিচিত। এই 3টি সূত্র কি কি? চার্লসের সূত্র, বয়েলের সূত্র, আর একটা বলছি গেলুসার। এই তিনজনের সূত্র সমন্বয় করে এটা তৈরি করা। এই বয়েলের সূত্র হতে দুইটা সূত্র এখানে, ঠিক আছে? 3টা সূত্রের মধ্যে চার্লস, বয়েল আর অ্যাভোগাড্রো, এই 3টা সূত্র মিলিয়ে, কারণ এটা মেইন হলো পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, ঠিক আছে? তো আমরা বয়েলের সূত্রে কি পড়েছিলাম যে ভি সমানুপাতিক 1/p, চার্লসের সূত্র হলো ভি সমানুপাতিক টি, আর অ্যাভোগাড্রোর সূত্র হতে এন ভি সমানুপাতিক এন, অর্থাৎ ভি সমানুপাতিক এগুলো প্রতিটাই। এখানে দেখো এনআরটি এখানে হলো গুণ আকারে, অর্থাৎ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আর আর হলো এখানে একটা ধ্রুবক, ঠিক আছে? আর ধ্রুবক এখানে। আর এই সমীকরণটাকে বলা হয় আদর্শ গ্যাসের সমীকরণ। এখন আমরা আর এর বিষয়টা দেখব। মোলার গ্যাস ধ্রুবক। আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এর আর ধ্রুবককে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলা হয়ে থাকে। মোলার গ্যাস ধ্রুবকের তাৎপর্য কি? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আমরা যদি আর রাখি পিভি বাই এনটি হচ্ছে, অর্থাৎ চাপ ইন্টু আয়তন ইজ ইন্টু 1/মোল সংখ্যা ইন্টু 1/কেলভিন। এখান থেকে দেখি আমরা চাপ আয়তন 1/মোল সংখ্যা ইন্টু 1/কেলভিন। তো আমরা চাপ কি প্রেশার, পি কে কি লিখি আমরা F/A লিখি, পি কে আমরা লিখি F/A, অর্থাৎ বল ভাগ আয়তন। এখানে যদি চাপের বলতে বল ভাগ আয়তন লিখি আর এই আয়তনে কাটে গেল, থাকে এখন চাপ বাই ক্ষেত্রফল না, আমরা পি লিখতে পারি হলো পি ইজ ইকুয়াল টু F/A, ক্ষেত্রফল। তো এখানে ছিল আয়তন, আমরা কি জানি আয়তন ইজ ইকুয়াল টু, এটা লিখতে যাই আমরা যে ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তো আয়তন তো কেটে গেল, মানে ক্ষেত্রফল কেটে যাওয়ার পর দৈর্ঘ্য থাকলো এখানে বল ইন্টু দৈর্ঘ্য ভাগ মোল সংখ্যা ইন্টু কেলভিন। এখান থেকে পড়লে দাঁড়ায় একক করে লিখলে দাঁড়ায় কাজ ইন্টু পার মোল পার কেলভিন। অর্থাৎ চাপ স্থির রেখে 1 মোল আদর্শ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে গ্যাসের আয়তন বৃদ্ধিজনিত যে পরিমাণ কাজ হয় তা গ্যাস ধ্রুবক আর এর সমান। এটি হলো আর এর ভৌত তাৎপর্য। এই হলো আর এর বিষয়গুলো। এখন পড়ি বোল্টজম্যান ধ্রুবক। গ্যাসের অণুর প্রতি গ্যাস ধ্রুবকের মানকে বোল্টজম্যান ধ্রুবক বলে। একে কে দ্বারা প্রকাশ করা হয়? কে ইজ ইকুয়াল টু R/Na। লিটার এটিএম এককে এটার একক হলো কে ইজ ইকুয়াল টু 1.36 × 10⁻⁻25 লিটার এটিএম পার কেলভিন পার মোল। মলিকুল বা মোল আমরা যে কোনটা লিখতে পারি, ঠিক আছে? এখানে এসআই এককে এটা হবে, এসআই এর মানটা ভিন্ন রকম, আর হলো লিটার এটিএম কে এর মানটা ভিন্ন রকম, বোল্টজম্যান ধ্রুবকটা।
is equal to 1.38 into 10 to the power 23 জুল পার কেলভিন পার মলিকুল বা পার মোল। এখানে আমরা কে দুইটা মানে মনে রাখবো এখানে সবসময়, যে লিটার এটিএম এককে একটা, এসআই একক আরেকটা। প্রবলেমটা দেখি। নির্দিষ্ট পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেন্টিগ্রেড হতে কত বাড়লে ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হবে যদি একই সাথে ওই গ্যাসের চাপ 0.8 এটিএম হতে 1.18 এটিএম বৃদ্ধি করা হয়। এখানে T1 দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন ধরে নিচ্ছি আমরা একটা V1, দ্বিতীয় অবস্থায় তাপমাত্রা দেওয়া আছে, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। দুইটা অবস্থা এখানে বিবেচনা করব আমরা। সমন্বয় সমীকরণ হতে কি পেয়ে, সমন্বয় বলতে হলো বাস্তবিক সমীকরণটা হতে P1 V1 বাই T1 P2 V2 বাই T2, আর মানগুলো বসিলাম T2 এর মান পাবো। ঠিক আছে, দ্বিতীয় অবস্থায় তাপমাত্রা কত হচ্ছে, যে তাপমাত্রা পেলাম এই কে থেকে কেলভিন থেকে 273 বিয়োগ করে আমরা জানি যে সেন্টিগ্রেড মানটা পাই, তাহলে এত সেন্টিগ্রেড। তাপমাত্রা বৃদ্ধি কত হলো, যে দ্বিতীয় অবস্থায় সেন্টিগ্রেড মাত্রা তাপমাত্রা বের হলো সেন্টিগ্রেডটা, এটা থেকে প্রাথমিক অবস্থায় বিয়োগ দিব, বিয়োগ দিলে হবে 585 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এটা হলো আনসার। এমএর দেখি, প্রমাণ অবস্থায় একটি গ্যাসের আয়তন হয় তাপমাত্রা ও চাপে উক্ত গ্যাসের আয়তনের কত হবে। প্রথম অবস্থায় তাপমাত্রা T1 273 কেলভিন, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। দ্বিতীয় অবস্থা দেওয়া আছে তাপমাত্রা এত, চাপ এত, আয়তন এত। এখানে সূত্রে বসিয়ে দিয়ে আমরা P1 V1 বাই T1 P2 বাই T2, তাহলে আমরা V2 এর মান এখান থেকে পেয়ে যাব। এই ম্যাথটা কিন্তু প্রশ্ন থেকে মনে হচ্ছে ভুল আছে, কিন্তু না, এই ম্যাথটা হলো এটা রিলেটেড। ঠিক আছে, হ্যাঁ বাবা, গ্যাসের আংশিক চাপ। আদর্শ গ্যাস সূত্রটি সাধারণ অবস্থায় বিশুদ্ধ গ্যাস ও মিশ্র গ্যাস মিশ্রণ প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য। বিশুদ্ধ গ্যাসের ক্ষেত্রে প্রযোজ্য গ্যাসের আংশিক চাপ সূত্রটা, আর মিশ্র গ্যাসের ক্ষেত্রেও প্রযোজ্য। এর দুটো কারণ কি, যে গ্যাসসমূহ যে কোনো অনুপাতে মিশ্রিত হয়ে সমস্ত মিশ্রণ তৈরি করে। গ্যাসসমূহ যে কোনো অনুপাতে মিশ্রিত হতে পারবে, 1:2 2:2 বা অর্থাৎ যে কোনো মিশ্রণে সমস্ত মিশ্রণ তৈরি করতে পারবে। বিক্রিয়াবিহীন গ্যাস মিশ্রণের প্রতিটি উপাদান গ্যাস একক গ্যাস রূপে আচরণ করে থাকে। ডাল্টনের সূত্র, কোন নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন কোনো গ্যাস মিশ্রণের কোনো একটি উপাদান গ্যাস ওই তাপমাত্রায় মিশ্রণের সমস্ত আয়তন একাকী দখল করলে যে চাপ প্রয়োগ করত তাকে ওই উপাদান গ্যাসের আংশিক চাপ বলা হয়। সূত্রটা কি, P total is equal to P dry air plus P vapor। আশা করি সূত্রটা বুঝতে পারছো, যে কোনো নির্দিষ্ট তাপমাত্রা এখানে নির্দিষ্ট থাকবে, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় বিক্রিয়াবিহীন গ্যাসগুলো পরস্পর বিক্রিয়া করবে না, এমন যদি গ্যাসের মিশ্রণ নেই, কোনো একটি উপাদান ওই গ্যাস মিশ্রণে মানে ওই তাপমাত্রা স্থির থাকবে সবসময়, মিশ্রণের সমস্ত আয়তন একই দখল করলে যে চাপ প্রয়োগ করতো। অর্থাৎ মনে করো যে একটা সিলিন্ডার নিয়েছি আমি, এই সিলিন্ডারের মধ্যে সাপোজ অক্সিজেন আর নাইট্রোজেন নিলাম, এটা বিক্রিয়া করতেছে না, অক্সিজেন নিলাম, নাইট্রোজেন নিলাম, এই দুটো গ্যাস মিলে পুরো জায়গাটা দখল করলো। সরি একটু ধরো, নাইট্রোজেন নিলাম, এই দুইটা মিলে পুরো সিলিন্ডারটা দখল করেছে। ঠিক আছে, যদি এই দুইটার মধ্যে শুধুমাত্র অক্সিজেন নেই, আমরা শুধু অক্সিজেনকে দিলাম এখানে পরবর্তীতে প্রবেশ করে এই সিলিন্ডারে, তাহলে অক্সিজেনটা যতটুকু চাপ দিবে, শুধুমাত্র অক্সিজেন শুধুমাত্র নাইট্রোজেন যতটুকু চাপ দিবে সেটাকে বলা হয় ডাল্টনের সূত্র। আসলে বুঝতে পারছি, ডাল্টনের সূত্র কি, আংশিক চাপ। এটা হলো যে কোনো একটা চাপ হলো আংশিক চাপ। মোল ভগ্নাংশ, কোনো গ্যাস মিশ্রণে একটি উপাদানের মোল সংখ্যার সাথে ওই মিশ্রণে উপস্থিত সব উপাদানের মোট মোল সংখ্যা অনুপাতকে মোল ভগ্নাংশ বলে। মোল ভগ্নাংশ কি, উপাদানের মোল সংখ্যা আর গ্যাস মিশ্রণের মোট মোল সংখ্যা যদি অনুপাত করি আমরা, তাহলে মোল ভগ্নাংশ পাবো। গ্যাস মিশ্রণের কোনো উপাদান গ্যাসের আংশিক চাপ এর মোল ভগ্নাংশ ও মিশ্রণের মোট চাপের গুণফলের সমান। এই হলো সূত্রটা। নাইট্রোজেন বের করি, নাইট্রোজেনের মোল ভগ্নাংশ কত, তাহলে ওই মোল সংখ্যা নিব, মোল সংখ্যা হবে, মোল ভগ্নাংশ নেওয়ার পরে তারপর মিশ্রণের মোট চাপ লিখব, মোট চাপ মিশ্রণের মোট চাপ, আর এটা মোল ভগ্নাংশ বের করার পরে, আর মোল ভগ্নাংশ এখান থেকে বের করবো, বের করে মান বসিয়ে দিলে আমরা সার্টেন একটা গ্যাসের মোল ভগ্নাংশ পেয়ে যাব। এবার তো দেখি, যে তাপমাত্রা 1 atm চাপে এত মিলিলিটার নাইট্রোজেন এবং 750 মিলিমিটার পারদ চাপে 800 মিলিলিটার অক্সিজেন গ্যাসকে সিলিন্ডারে রাখা হলো। প্রত্যেক গ্যাসের আংশিক চাপ ও মিশ্রণের মোট চাপ কত। এখানে দেখো মিশ্রণের পূর্বে নাইট্রোজেনের চাপ দেওয়া আছে P1, আয়তন দেওয়া আছে,
অক্সিজেন চাপে গ্যাসের চাপ দেওয়া আছে আগের পূর্বের, আর আয়তন দেওয়া আছে। প্রশ্ন মতে গ্যাসের মিশ্রণের আয়তন V = 1 লিটার, মোট চাপ P বের করতে বলছে। আমরা সহজে বের করে নিই, দুটো আংশিক চাপ বের করে নিব। আগে নাইট্রোজেন আংশিক চাপ বের করি, Pn2 P1 V1/V, V হলো মোট যেটা আয়তন আছে, মোট আয়তন ধরে নিচ্ছি কত 1 লিটার। এখান থেকে আংশিক চাপ বের করে নিলাম, অক্সিজেন আংশিক চাপ বের করে নিলাম। এখন মিশ্রণের মোট চাপ কি বলছি আমরা, দুটো যোগ করে দিব। তো এই মিশ্রণের মোট চাপ P = নাইট্রোজেনের আংশিক চাপ অক্সিজেনের আংশিক চাপ যোগ করে দিলে হয় 1.39 atm। এই চাপটা পাবো আমরা। এই ম্যাথে দেখি যে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও 99.99 কিলো প্যাসকেল চাপে 0.058 মিটার কিউব হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হয়। 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্পের চাপ 3.27 কিলো প্যাসকেল হলে প্রমাণ তাপমাত্রা চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। প্রমাণ অবস্থায় গ্যাসের চাপ দেওয়া আছে P2 101.325 কিলো প্যাসকেল, তাপমাত্রা দেওয়া আছে 273 কেলভিন, গ্যাসের আয়তন V বের করতে বলছে। 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলীয় বাষ্প হলো দেওয়া আছে এখানে, সবগুলো এগুলো মান দেওয়ার পরে হাইড্রোজেন চাপ কত বের করে নিয়েছি আমরা, যে এত চাপটা থেকে 99.99 কিলো প্যাসকেল থেকে 3.27 কিলো প্যাসকেল বের করে নিয়েছি। 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয় বাষ্প হলো এত কিলো প্যাসকেল, চাপ দিয়ে এতটুকু। তো শুষ্কটা বের করে নিলাম আমি, তো শুষ্ক চাপ বের করে নিলাম, গ্যাসের আয়তন পেলাম P1 V1 পেয়েছি, T2 পেয়েছি, অর্থাৎ বয়লার চার্লসের সূত্র সমন্বয় করে পাই P1 V1/T1 = P2 V2/T2। এই সূত্রে যদি আমি বসিয়ে দিই মানগুলো, তাহলে আলটিমেটলি আমরা V2 এর মান পেয়ে যাব। গ্যাসের ব্যাপন ইম্পর্টেন্ট টপিক। উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোনো কঠিন তরল বা গ্যাসীয় বস্তু অণুসমূহ বা কণাসমূহ স্বতঃস্ফূর্ত ও সমভাবে স্থানান্তর বা পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। এখানে দেখো উচ্চ ঘনত্ব, এখানে ঘনত্বটা উচ্চ ঘনত্ব, মনে করো এখানে উচ্চ ঘনত্ব, এখান থেকে নিম্ন ঘনত্ব, এখানে ঘনত্ব কম, নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় থাকে গ্যাসের ব্যাপন। নিঃসরণ বাহ্যিক উচ্চচাপের প্রভাবে, এখান থেকে অবশ্যই বাহ্যিক চাপ লাগবে, এখান থেকে প্রেসার দিতে লাগবে। বাহ্যিক উচ্চচাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্রপথ দিয়ে কোনো গ্যাসের সজোরে একমুখী বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বলে। এই দেখো এখানে ছিদ্র আছে একটা, যে গ্যাসের সজোরে বের হয়ে যাবে। এখানে মনে করো গ্যাসের চাপ খুব বেশি উপরে পোর্শনটাতে, এই ছিদ্র একটা পথ দিয়ে গ্যাসটা কিন্তু অনেক দ্রুত নিচে পোর্শনে চলে যাবে, এই প্রক্রিয়াটাকে বলা হয় নিঃসরণ। এখন ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্য, শুধু ডেফিনেশন লিখবো আমরা, যে ডেফিনেশন দিব, তারপর সাইজ অফ হোল। এটার ক্ষেত্রে হয় এখানে গ্যাস মলিকুলের থেকে এটা ছিদ্রটা ছোট হবে, স্মলার হবে, আর এখানটা বৃদ্ধি পাবে। এখানে হয় স্লোয়ার দেন ইফিশন, এই থেকে নিঃসরণের থেকে হলো এটা স্লো, আর এটা হলো ব্যাপনের থেকে ফাস্ট। নিঃসরণটা এখানে সহজে এটা ঘটতে পারে, ব্যাপনটা খুব সহজে ঘটে, আর নিঃসরণটা ডিফিকাল্ট। গ্রাহামের সূত্র দেখি, স্থির চাপে ও স্থির তাপমাত্রায় কোনো গ্যাসের ব্যাপন হার ওই গ্যাসের মলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। চাপ স্থির থাকবে, তাপমাত্রা স্থির থাকবে, আর ব্যাপন হারটা হবে মলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে দেখো ব্যাপন হারকে আর দ্বারা প্রকাশ করেছি, এখানে আমরা ব্যাপন হার আর সমানুপাতিক 1 মলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক 1/√m। এটাকে আমরা আরও লিখতে পারি T2/T1 R1/R2 √m2/√m1 হোল রুট d2/d1। এই আমরা চারটা ভাবে এই সূত্রটাকে প্রকাশ করতে পারি। চারটে দিয়ে ম্যাথ আছে আমাদের। কম মলার ভরের গ্যাসের ব্যাপন হার বেশি মলার ভরের ব্যাপন হার থেকে বেশি। যেগুলো গ্যাসের মলার ভর কম সেগুলো হলো বেশি মলার ব্যাপন ভর, যেগুলো সেগুলো থেকে বেশি, অর্থাৎ যার মলার ভর, যেসব গ্যাসের মলার ভর কম হবে সেগুলো ব্যাপন হার বেশি হবে। গ্রাহামের গ্যাস সূত্রের আধুনিক প্রয়োগ। গ্যাস ব্যাপন সূত্রের উপর ভিত্তি করে বিভিন্ন গ্যাসের আণবিক ভর নির্ণয় করা যায়। ব্যাপন ও নিঃসরণের হারের পার্থক্যের ভিত্তিতে কোন গ্যাস মিশ্রণের উপাদানসমূহ পৃথকীকরণ বা গাঢ়ীকরণ সম্ভব সেটা বের করা যায়। সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে সেটা হলো আধুনিক প্রয়োগ হচ্ছে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে একই মৌলের বিভিন্ন আইসোটোপ পৃথকীকরণ। ব্যাপন প্রক্রিয়ায় একই মৌলের বিভিন্ন আইসোটোপ পৃথক করতে পারি আমরা ব্যাপনের মাধ্যমে। ম্যাথ দেখি, যে একই আয়তনের একটি অজ্ঞাত গ্যাস ও ক্লোরিন একই তাপমাত্রা ও চাপে একটি ছিদ্রপথ দিয়ে নিঃসৃত
হতে যথাক্রমে 1 মিনিট ও 73 সেকেন্ড সময় নেয়। 1 মিনিট সময় নেয় প্লাস 73 সেকেন্ড সময় নেয়। অজ্ঞাত গ্যাসটির আণবিক ভর কত? তো আণবিক ভর বের করি আমরা। ক্লোরিনের আণবিক ভর 35.5 × 2, অর্থাৎ কি একটা ক্লোরিনের ভর হলো 35.5, যে ক্লোরিন আছে সেজন্য এখানে হলো 35.5 × 2 71। গ্রামের সূত্র অনুযায়ী কি পাই? T2/T1 √m2/√m1। এখানে T1 এর মান দেওয়া আছে 1 মিনিট 60 সেকেন্ড, আরেকটা হলো 73 সেকেন্ড। T2 হচ্ছে 73 সেকেন্ড। m2 এর মান কত? 71। এখানে বের করলাম m2 এর মান। এখন m1 এর মান বের করব। ক্যালকুলেশন করে বের করি, এর মান হবে 48। নির্দিষ্ট আয়তনের বিশুদ্ধ অক্সিজেন নিঃসারিত হতে 80 সেকেন্ড সময় নেয় এবং একই অবস্থায় সমান আয়তনের 20% ওজন মিশ্রিত অক্সিজেনের নিঃসরণের জন্য 85 সেকেন্ড সময় প্রয়োজন হয়। ওজনের আণবিক ভর কত? গ্রাহামের সূত্র অনুসারে T2/T1 = √m2/√m1। হ্যাঁ বসিয়ে দিই। হ্যাঁ T1 এর মান হলো 80 সেকেন্ড, T2 হলো 85 সেকেন্ড। অক্সিজেনের আণবিক ভর 32, m2 সহজে বের করতে পারবো এখানে 36 গ্রামের সূত্র থেকে। এখন মনে করি ওজনের আণবিক ভর হলো x, ওজন ও অক্সিজেন মিশ্রণের কার্যকর আণবিক ভর x × 20% + 32 × 80%। কারণ দেখি আমরা এখানে অক্সিজেন 32% ছিল আর এটা 20% ছিল এই অজ্ঞাত গ্যাসটা, ওজন গ্যাসটা। অর্থাৎ মানটা বের করলাম এখানে 0.2x + 25.5 = 36, কারণ m2 মান 36। এই মোল সংখ্যাটা বের করার পরে এখানে ফাইনালি আণবিক ভর বের করলাম 36 কারণ আণবিক ভর, ওজন গ্যাসের আণবিক ভর হলো 52, কারণ এখানে আলটিমেটলি x এর মান কত হচ্ছে? 52 হচ্ছে। এই মানটা হলো ওজন গ্যাসের আণবিক ভর। গ্যাসের আণবিক তত্ত্ব। আণবিক তত্ত্বগুলো কি? স্মল পার্টিকল, অর্থাৎ খুবই ক্ষুদ্র বা সূক্ষ্ম ছোট ছোট অ্যাটম বা মলিকুল থাকবে, এগুলো খুব দ্রুত মুভ করতে পারে, খুব দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তারপর এটার মধ্যে খুবই নগণ্য পরিমাণে আন্তঃআণবিক বল ক্রিয়া করে আর কি, আন্তঃআণবিক বল। আর একটা যদি পাত্রে রাখি আমি এই গ্যাসগুলো, তাহলে বেশিরভাগ স্থান হলো ফাঁকা। এখানে কাইনেটিক এনার্জি সমানুপাতিক টেম্পারেচার বাড়াবো, কাইনেটিক এনার্জি বাড়বে, এই আর কি প্রপোর্শনাল টু। আর পার্টিকেলগুলো এটা কণাগুলো একটা সরল রেখায় চলে সবসময়। এটা এই ভেক্টর কি? ধ্রুবক। এই সরলরেখা ভেক্টর ধ্রুবক। এই পার্টিকেল সবসময় একটা সরলরেখায় চলতে দেখা যায়। বর্গমূল গড় বেগ, অর্থাৎ এখানে দেখি √m²। কোন গ্যাসের অণুসমূহের গতিবেগের গড় মানের বর্গমূলকে গ্যাসটির অণুর আরএমএস বেগ বলে। একে সি দ্বারা প্রকাশ করা হয়। আরএমএস কি দ্বারা প্রকাশ করা হয়? সি দ্বারা প্রকাশ করা হয় থাকে। সি ইকুয়াল টু কি? বর্গমূল গড় বেগ। আগে বর্গমূল অর্থাৎ রুট করে দিব, তারপর গড় বর্গ, আগে বেগটা বের করি c1² c2² c3², বর্গ বেগ, গড় বলার কারণে এই মল সংখ্যাটি ভাগ করেছি m দিয়ে, ঠিক আছে? অর্থাৎ এটা এইভাবে লিখতে পারি, অর্থাৎ আমরা এটা এই সূত্রে কনভার্ট লিখতে পারি c = √3RT/m। গড় গতিবেগ। কোন গ্যাসের অণুগুলোর বিভিন্ন গতিবেগের পাটিগণিতীয় গড়কে ওই গ্যাসের অণুগুলো গড় গতিবেগ বলা হয়। একে সি দ্বারা প্রকাশ করা হয়, ac prime is equal to c1 + c2 + c3 + cn। এটাকে বা n দিয়ে ভাগ করলে গড় হয়ে গেল। এটাকে প্রকাশ করতে পারি আমরা c bar is equal √8RT/πm। আরএমএস বেগের মান গড় বেগের মান থেকে কিছুটা বেশি, গড় বেগ থেকে আরএমএস বেগের মানটা বেশি হবে। সম্ভাব্যতম বেগ। অধিকাংশ অণু এদের মধ্যে আন্তঃসংঘর্ষের কারণে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে একটি বিশেষ বেগ লাভ করে। বিশেষ মুহূর্তের এই অধিকাংশ অণু বিশেষ বেগকে সম্ভাব্যতম বেগ বলে। একটা নির্দিষ্ট মুহূর্ত একটা বিশেষ বেগ লাভ করবে, এই বিশেষ বেগটাকে বলা হয় সম্ভাব্যতম বেগ। আলফা = √2RT/m। এখন যদি আমরা এগুলোর মধ্যে পার্থক্য করি, যে বর্গমূল গড় বেগ এটা হলো সি দিয়ে প্রকাশ করা হয়, এটা হলো সি ড্যাশ দিয়ে, এটা হলো আলফা দিয়ে। তো এটা অনুপাতটা হবে আলফা
ইস টু সি ড্যাশ অর্থাৎ সি বার ইস টু সি ইজ ইকুয়াল টু 1:1.12 ইস টু 1.22। কারণ আমরা এর আগে স্লাইডে এটা পড়লাম যে আরএমএস বেগের মান গড় বেগের মান থেকে কিছুটা বেশি হয়ে থাকে। ঠিক আছে, এই হলো প্রবলেমটা। দেখি যে এসটিপিতে একটি গ্যাসের ঘনত্ব 1.25 গ্রাম পার লিটার হয়, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসটি অণুসমূহের আরএমএস বেগ বের করো। এসটিপিতে 1 লিটার গ্যাসের ভর দেওয়া আছে আমার 24.4 লিটার গ্যাসের ভর কত 1.25 × 10⁻²৪.4, অর্থাৎ 1 মোল গ্যাস আছে এখানে। এখানে আমরা আর এর মান জানি আমি 8.314, টি এর মান জানি 300 কেলভিন, এম এর মান জানি 28 গ্রাম। এটা কেজিতে পরিণত করলাম গ্রামটাকে। এখানে সি ইজ ইকুয়াল টু √3RT/m, এখানে মান বসিয়ে দিই, এখান থেকে আমরা সি এর মান পেয়ে যাব। এই ম্যাথটা দেখি এখন। তাপমাত্রা এবং চাপে অণুর বর্গমূল গড় বর্গ গতিবেগ নির্ণয় করো। এখানে আর এর মান জানি আমরা 8.314, টি দেওয়া আছে 294 কেলভিন। এটা হলো প্রথম প্রমাণ ধরবো আমরা, এর প্রমাণ তাপমাত্রা। আর এর মান দেওয়া আছে 44। এখানে গেল যে সি ইজ ইকুয়াল টু √3RT/m, মানগুলো বসিয়ে দিই আমরা। এখানে মান বসিয়ে দিলে আমরা ফাইনালি সি মান পেয়ে যাব। আচ্ছা, এখানে দেখো তাপমাত্রা 294 কেলভিন তাপমাত্রায়, তারপর চাপে কার্বন ডাইঅক্সাইড অণু, প্রশ্ন একটু ভুল ছিল, কার্বন ডাইঅক্সাইড অণু বর্গমূল গড় বর্গবেগ গতিবেগ কত হয় বলছে। তো টি দেওয়া আছে এখানে, সেখানে তাপমাত্রা আমরা 44 গ্রাম দিছি, গ্রাম পার মোল কার্বন ডাইঅক্সাইড হিসেবে জানি আমরা। এটা এইভাবে আমরা সি মানটা বের করে নিব। এখন আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য। সকল তাপমাত্রা ও চাপে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে, সেই সমীকরণটা। এসি তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল নয়। এখানে আয়তনের উপর কখনোই নির্ভরশীল হয় না, অর্থাৎ ΔU/ΔV × T ইজ ইকুয়াল টু 0। বাস্তব গ্যাসের বৈশিষ্ট্য কি? পুরোপুরিভাবে গ্যাসের সঙ্গে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্র মেনে চলে না। চাপ বা তার নিচে এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসসমূহ মোটামুটি আদর্শ আচরণ করে। উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপমাত্রা, অর্থাৎ উচ্চ তাপমাত্রা টেম্পারেচার যত উচ্চ টেম্পারেচার আর হলো প্রেশারটা হলো নিম্ন প্রেশারে, এটা বাস্তব গ্যাসটা আদর্শ গ্যাসের মতো আচরণ করে থাকে। উচ্চ চাপ ও নিম্ন তাপমাত্রায় আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসে যথেষ্ট বিচ্যুতি ঘটে। ভ্যান ডার ওয়ালস সমীকরণ প্রযোজ্য হলো বাস্তব গ্যাসে। ভ্যান ডার ওয়ালস সমীকরণ, ভ্যান ডার ওয়ালস ওই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সূত্রকে একটু পরিবর্তন করে এই সূত্রের উদ্যান করেন। P + n²A/v² * v - nb ইজ ইকুয়াল টু nRT। এখন আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্যগুলো কি কি? তাপমাত্রা ও চাপের, তাপমাত্রা ও আয়তনের লোগুলো ফলো করে হলো আইডিয়াল গ্যাস, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ফলো করে, আর এটা সেটা ফলো করে না। তারপর আমি আইডিয়াল গ্যাসে রিয়েল গ্যাসের পার্থক্যগুলো বলে দিই। যে সকল তাপমাত্রায় ও চাপে এই আইডিয়াল গ্যাসটা আদর্শ গ্যাস সেটা ফলো করে, আদর্শ গ্যাস সমীকরণ ফলো করে, এটা সেখানে ফলো করে না। আদর্শ গ্যাস যে কোনো তাপমাত্রায় গ্যাসের সূত্রসমূহ মেনে চলবে, আর রিয়েল গ্যাস সেটা সূত্রসমূহ মেনে চলে না। সূত্রসমূহের মধ্যে আকর্ষণ ও বিকর্ষণ নেই, এদের মধ্যে কোনো আদর্শ আকর্ষণ বিকর্ষণ নেই, কিন্তু রিয়েল গ্যাসগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ আছে। আদর্শ গ্যাসের অনুসরণ সংঘর্ষ সম্পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হয় এখানে, আর রিয়েল গ্যাসের মধ্যে স্থিতিস্থাপক সংঘর্ষ হয় না। আদর্শ গ্যাসের অনুসরণের আয়তন পাত্রের আয়তনের তুলনায় খুবই নগণ্য, এদের আয়তনটা খুবই নগণ্য থাকে। আর বাস্তব গ্যাসের অনুসমূহের আয়তন পাত্রের আয়তনের তুলনায় এই আদর্শ গ্যাসের মতো নগণ্য নয়। আদর্শ গ্যাস এটা একটা কাল্পনিক ধারণা, কিন্তু রিয়েল গ্যাস বাস্তব গ্যাস, কারণ এটার উদাহরণ হলো হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এক্সেট্রা। এ হলো আদর্শ গ্যাস
আর বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য। এখন বলব সংকোচনশীল গুণাঙ্ক। সংকোচনশীলতা গুণাঙ্ক বা পেশন গুণাঙ্ক প্রকৃতপক্ষে বাস্তব গ্যাসের মলার আয়তন ও আদর্শ গ্যাসের মলার আয়তনের অনুপাতকে প্রকাশ করে। বাস্তব গ্যাসের মলার আয়তন আর এটা হলো আদর্শ গ্যাসের মলার আয়তনের যে অনুপাত থাকে সেটাকে প্রকাশ করে সংকোচনশীলতা গুণাঙ্ক। একে জেড দ্বারা প্রকাশ করি আমরা, জেড ইজ ইকুয়াল টু ভি বাই ভি নট। ভি হলো বাস্তব গ্যাসের মলার আয়তন আর ভি নট হলো আদর্শ গ্যাসের মলার আয়তন। জেড ইজ ইকুয়াল টু পিভি বাই এন আর টি। আদর্শ গ্যাসের বেলায় জেড ইজ ইকুয়াল টু 1 যখন জেড লেস দেন 1 হয়, অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্ক যখন 1-এর থেকে কম হয় তখন গ্যাসটি আদর্শ গ্যাস অপেক্ষা কম পেষণযোগ্য, যেমন হিলিয়াম, হাইড্রোজেন, নাইট্রোজেন ইত্যাদি। যখন জেড অর্থাৎ সংকোচনশীলতা গুণাঙ্ক 1-এর থেকে বেশি হয় তখন গ্যাসটি আদর্শ গ্যাস অপেক্ষা বেশি পেষণযোগ্য, যেমন কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ইত্যাদি। এ হলো সংকোচনশীলতা গুণাঙ্ক। এখন গ্রাফ দুটো দেখি পিভি বাই এনআরটি। এখানে গ্রাফ দুটো দেখো, এই এখানে কালারগুলো দিয়ে এখানে কালার দেওয়া আছে যে কোন কালার দিয়ে কী প্রকাশ করেছে, কোনটা হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ইথেন, এটা ইথেন আর কার্বন ডাই অক্সাইড। প্রেশার চাপমাত্রা যত বাড়াচ্ছি, অর্থাৎ চাপ যত বাড়াচ্ছি আমি, সেই অনুপাতে কিন্তু এই গ্রাফগুলো চেঞ্জ হচ্ছে। বিভিন্ন গ্যাসের চাপের ক্ষেত্রে প্রভাবটা বিভিন্ন রকম, কিন্তু আইডিয়াল গ্যাসটা দেখো এর একটা সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল। এটা হলো হাই প্রেশারের ক্ষেত্রে, আর লো প্রেশারের ক্ষেত্রে আদর্শ গ্যাস হলো 1 উপরে, ধীরে ধীরে কমতেছে। কার্বন ডাইঅক্সাইড একদম ধীরে ধীরে কমে একদম 0.92 এর কাছাকাছি। এভাবে কিন্তু লো প্রেশারের ক্ষেত্রে এক ধরনের প্রতিক্রিয়া দেখায় আর হাই প্রেশারের ক্ষেত্রে আরেক ধরনের প্রতিক্রিয়া দেখায় গ্যাসগুলো। এরপর আমরা দেখি 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 atm চাপে 1 মোল নাইট্রোজেন গ্যাসের 24.5 লিটার আয়তন হলে উল্লেখিত তাপমাত্রায় ও চাপে গ্যাসটির আদর্শ আচরণ থেকে বিচ্যুত মাত্রা গণনা করতে বলছে। আর পি হলো 1 atm, ভি ইজ ইকুয়াল টু 24.5 লিটার, আর ইজ ইকুয়াল টু 0.082 লিটার atm পার কেলভিন পার মোল, টি ইজ ইকুয়াল টু 300 কেলভিন। আমরা সূত্র কি বলি, জেড ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি। মান বসিয়ে দিলাম, মানটা পেলাম সেটা হলো যেটার মান, বিচ্যুতি মাত্রা কী হবে সবসময় 1 থেকে বিয়োগ হবে, যেটা মান পেলাম সেটা হলো বিচ্যুতি মাত্রা। কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 400 atm চাপে 28 গ্রাম নাইট্রোজেন গ্যাসকে 0.26 লিটার সিলিন্ডারে রাখলে নাইট্রোজেন গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের আদর্শ মতো হবে। এখানে পি এর মান দেওয়া আছে 400 atm, ভি এর মান দেওয়া আছে 0.26 লিটার, আর এর মান 0.082 লিটার atm পার কেলভিন পার মোল, যেটার মান দেওয়া আছে এর মান দেওয়া আছে 1 মোল, চি বের করতে বলছে। যেটি হচ্ছে পিভি, জেড ইজ ইকুয়াল টু পিভি বাই আরটি। সূত্রে বসিয়ে দিই, এখান থেকে আমাদের যেটা মান 1 বসালাম সবগুলো মান বসিয়ে এখন পি এর মান পেয়ে যাব। নিম্নের তাপমাত্রা, এই যে তাপমাত্রা বের হলো এখান থেকে 273 বিয়োগ করে আমরা ডিগ্রি সেন্টিগ্রেডে পাবো। আমরা যদি কেলভিন থেকে যদি 273 বিয়োগ করি তাহলে সেটা আমরা সেলসিয়াস স্কেলে মান পেয়ে যাই সেলসিয়াসে। এখন এন ফিক্সেশন অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন, এটা এক ধরনের প্রাকৃতিক প্রক্রিয়া। তো এখানে কি কি বিক্রিয়া ঘটে, বিক্রিয়াগুলো আমরা দেখি। নাইট্রোজেন অক্সিজেন যদি বিক্রিয়া করে যখন বিদ্যুৎক্ষরণ হয় সেখানে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উৎপন্ন হয়। এই তাপমাত্রায় 2 উৎপন্ন করে থাকে। এটার সাথে যদি আমরা অক্সিজেন বিক্রিয়া করি 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাহলে সেটা হয় 2 নাইট্রোজেন ডাইঅক্সাইড, 2 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এখন 4 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইডের সাথে যদি অক্সিজেন আর পানি বিক্রিয়া করায় তাহলে 4HNO3 উৎপন্ন করবে, একুয়াস সলিউশন অবশ্যই জলীয় দ্রবণ। এটার সাথে যদি আমরা এখান থেকে 2 মোল নিলাম, 2 মোলের সাথে যখন ক্যালসিয়াম অক্সাইড দিই তাহলে CaNO3 2 উৎপন্ন করবে আর পানি উৎপন্ন করবে। এ হলো নাইট্রোজেন ফিক্সেশনের সবগুলো বিক্রিয়া। এখন এই কৃত্রিম প্রক্রিয়া কিভাবে করা হয়? কৃত্রিম প্রক্রিয়া হলো অ্যামোনিয়া উৎপাদনের ক্ষেত্রে দেখো এখানে হেবার প্রক্রিয়া, এটা খুব ফেমাস একটা প্রক্রিয়া। এখানে নাইট্রোজেন আর হাইড্রোজেন, হাইড্রোজেন 1:3 অনুপাতে বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন করে থাকে 1:3 অনুপাতে। এখানে 500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 200 atm, আর প্রভাবক হিসেবে থাকবে আয়রন, প্রভাবক হিসেবে থাকে, অ্যামোনিয়া উৎপন্ন করলো। আর ওসওয়াল্ডের প্রক্রিয়া দিয়েও উৎপন্ন করা যায়। এখানে 4 অণু অ্যামোনিয়া নিলাম, অক্সিজেন নিলাম, প্লাটিনাম প্রভাবক ইউজ করলাম 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 4 অণু নাইট্রাস অক্সাইড আর 6 অণু পানি, সেটা আবার বিক্রিয়া করে অক্সিজেনের সাথে তাহলে 4 অণু নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে
চার নাইট্রোজেন ডাই অক্সাইড অক্সিজেনের সাথে আর পানির সাথে বিক্রিয়া করে 4HNO3 উৎপন্ন করে থাকে। এখানে নাইট্রোজেন ফিক্সেশনটা সম্পূর্ণ চিত্র আকারে চক্রটা ব্যাখ্যা করা হয়েছে। এখানেও সেম ব্যাকটেরিয়া থেকে কী হবে এই নাইট্রোজেন ফিক্সেশন, নাইট্রোজেনটা কীভাবে বায়ুমণ্ডলে যাচ্ছে, আবার বায়ুমণ্ডল থেকে সেটা আমাদের ভূপৃষ্ঠে ফিরে আসছে। এই চক্রটা এখানে ব্যাখ্যা করা হয়েছে চিত্রের আকারে। এখন পড়ব দূষক সমূহ। প্রাইমারি দূষক, যেসব দূষক তাদের উৎস থেকে নির্গত হয় অপরিবর্তিত অবস্থায় সরাসরি পরিবেশ বিশেষ করে বায়ুতে মিশে যায় তাদেরকে প্রাইমারি বায়ু দূষক বলে। আর সেকেন্ডারি বায়ু দূষকগুলো হলো পরিবেশের এক বা একাধিক গ্যাসীয় উপাদানে প্রাইমারি দূষক যুক্ত হয়ে যে নতুন দূষকের সৃষ্টি করে তাকে সেকেন্ডারি বায়ু দূষক বলে। তো গ্যাসগুলো আদের নিরাপদ সর্বোচ্চ মাত্রা, সালফার ডাইঅক্সাইডের নিরাপদ সর্বোচ্চ মাত্রা 0.05 ppm, SO3 মাত্রা 0.02 ppm, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, NO2, CH4, H2S এগুলো প্রত্যেকটা আমরা পড়ে নিব নিরাপদ সর্বোচ্চ মাত্রাগুলো। মানবদেহে কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর প্রভাব চিত্রের সাথে ব্যাখ্যা করা হয়েছে। এখানে কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকর প্রভাবগুলো হলো যে আমাদের ব্লাড প্রেশার বেড়ে যায়, কানের সমস্যা হয়, কানে আমরা কম শুনতে পাই, তারপর চোখে কম দেখতে পাই, মাথা ব্যথা হয়, প্রচুর পরিমাণে ঘামে যাই, ব্লাড প্রেশার ইনক্রিজ হয়, পালস রেটটা ইনক্রিজ হয়। এগুলো হলো কার্বন ডাইঅক্সাইডের ক্ষতিকর প্রভাব। কারণ এয়ার পলিউশনের পিরামিড ইফেক্টটা দেখি আমরা একদম শুরুর দিকে। এয়ার ইফেক্ট, এই এয়ার পলিউশনের ক্ষেত্রে কিন্তু অনেকগুলো মানুষ পলিউশনের শিকার হয়, এয়ার পলিউশন অনেকগুলো মানুষ শিকার হয়, ধীরে ধীরে এই মানটা কমতে থাকে, একদম মৃত্যুর হার হয় যেই তুলনায় মানুষ এয়ার পলিউশনের শিকার। বায়ু দূষণের কারণে যেসব মানুষ ভোগ করে বায়ু দূষণ, সেগুলোর তুলনায় কিন্তু মৃত্যুর হার খুবই কম, এগুলোর তুলনায় মৃত্যুর হারটা কম হয়। এখানে দেখো যে কার্ডিয়াক ইফেক্ট সৃষ্টি করে, কার্ডিয়াক ইফেক্ট, তারপর ধীরে ধীরে সে রেসপিরেটরি সিমটমে যায়, শ্বসনতন্ত্রের সিমটম দেখা যায় প্রবলেম, তারপর সেখানে মানুষ তার থেকে কম মানুষ ডক্টর ভিজিট করে, ডক্টরের কাছে যায়, স্কুল অ্যাবসেন্ট দেয়, তারপর ওয়ার্কিং ডে লস্ট করে, তার থেকেও কম মানুষ করে যায় কি ইয়ার ভিজিট, হসপিটালে যায়, হসপিটালে এডমিশন নেয়, তারপরে তার থেকেও কম মানুষ ডেথে যায়। অর্থাৎ যে পরিমাণ মানুষ বায়ু দূষণের শিকার হয় তার থেকে অনেক গুণ কম মানুষ মৃত্যুবরণ করে থাকে। এটা হলো এয়ার পলিউশনের পিরামিডটা দেখানো হয়েছে। গ্রিনহাউস গ্যাস কী কী এটা দেখে নিই। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, মিথেন গ্যাস, N2O, নাইট্রোজেন অক্সাইড গ্যাস, N2O, তারপর CFC গ্যাস আর ওজোন গ্যাস, O3 জলীয় বাষ্প। বায়ুতে পার্সেন্টেজ দেখি আমরা। কার্বন ডাইঅক্সাইড 49%, CH4 18%, N2O 6%, CFC গ্যাস 14%, ওজোন হলো 8%। আর তোমরা হলো গ্রিন হাউস প্রভাব। আমরা কার্বন ডাইঅক্সাইডকে যদি স্ট্যান্ডার্ড ধরি, স্ট্যান্ডার্ড বাকিগুলো মিথেন কার্বন ডাইঅক্সাইড থেকে 23 গুণ বেশি ক্ষতি করে, N2O ক্ষতি করে 270 গুণ বেশি, আর CFC ক্ষতি করে 10,000 গুণ বেশি, ওজোন 10 গুণ, আর জলীয় বাষ্প 5 গুণ কম করে। এর মনে রাখবো আমরা, জলীয় বাষ্প ব্যতিক্রম, এটা কার্বন ডাইঅক্সাইডের তুলনায় 5 গুণ কম ক্ষতি করে। গ্রিনহাউস ইফেক্টটা দেখানো হয়েছে যে আমি সূর্য থেকে যে রেডিয়েশনটা পাই সেটা প্রথমে কিছু কিছু পরিমাণ ভূপৃষ্ঠে আসে, আর কিছু পরিমাণ মেঘ শোষণ করে নেয় বা আবার ব্যাক দিয়ে দেয়, সূর্য বায়ুমণ্ডল থেকে ব্যাক দিয়ে দেয়। আর কিছু পরিমাণ যখন শোষণ করলে, শোষণটা করে হলো ভূপৃষ্ঠ দ্বারা আর সমুদ্রের পানি দ্বারা শোষিত হয়। আবার কিছু পরিমাণ শোষণ করার পর যেটা ভূপৃষ্ঠ পতিত হয়েছে তার কিছু ভাগ অংশ আবার ভূপৃষ্ঠ ব্যাক দেয়। এই ব্যাক দেওয়ার সময় মেঘ বা যে গ্রিনহাউস গ্যাসগুলো রয়েছে সেগুলো এটাকে ধরে রাখে। এগুলোতে গ্রিনহাউস গ্যাস বোঝানো হয়েছে যে গ্রিনহাউস গ্যাসগুলো সেগুলো অবজার্ভ করে রাখে, যার কারণে পৃথিবীর তাপমাত্রা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এটাকে বলা হয় গ্রিনহাউস এফেক্ট। এখন কিছু গ্রিনহাউস গ্যাসের নাম পড়ি আমরা। CFC11, CFC12, CFC113, 113, CFC114, CFC115, CFC22। এই সংকেতগুলো দেখি আমরা যে CCl3F, CCl2F2, CFC113 এর হলো C2Cl3F3, 114 এর হলো C2Cl2F4। হ্যাঁ, প্রতিটা পড়ে নিব আমরা। এগুলো হলো গ্রিনহাউস গ্যাসের নামগুলো। এটা হলো অ্যামোনিয়া চক্রটা, মানে নাইট্রোজেন ফিকশনের মতো একটা, যে সালফার ডাইঅক্সাইড NO,
নাইট্রাস অক্সাইড, এখানে যে কোনো পরিমাণ হতে পারে 1 2 3 4 হতে পারে। এটা O3 ওজোন স্তর আছে, অক্সিডেশন হচ্ছে, H2SO উৎপন্ন হচ্ছে, সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেটা আবার বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সাথে SO2 মিলছে, আবার সেখানে ফাইনালি উৎপন্ন করতেছে হলো H+, NH4+, NO3-, SO4 2-। এসিড বৃষ্টি প্রতিকার, কীভাবে এসিড বৃষ্টি প্রতিকার করা যায়? এসিড বৃষ্টি হওয়ার পরে পুকুর আর রোদের পানিতে বা কৃষি জমিতে চুন বা লাইম অথবা চুনাপাথর গুঁড়া ছিটানো দরকার। যখন অতিরিক্ত এসিড ক্যালসিয়াম লবণে পরিণত হয়, এরূপ লাইমিং কাজে অর্থ বেভুল। বাট যদি এসিড বৃষ্টি হওয়ার পরে আমরা পুকুর আর রোদের পানিতে কৃষি জমিতে চুন বা লাইম বা চুনাপাথর গুঁড়া ছিটিয়ে দিই, তাহলে পানির কিন্তু পিএইচ মান কমতে পারে না। অন্য পদ্ধতি হলো ট্রপোস্ফিয়ারকে SO2 গ্যাস ও নাইট্রোজেন অক্সাইড মুক্ত রাখার ব্যবস্থা করা। যে কোনোভাবে হোক ট্রপোস্ফিয়ারকে SO2 গ্যাস, সালফার ডাইঅক্সাইড গ্যাস ও নাইট্রোজেন অক্সাইড গ্যাস মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে। এর জন্য শিল্পক্ষেত্রে FGD প্লান্ট ও মোটর কারে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাসকে বিজারিত করে নাইট্রোজেন গ্যাসে পরিণত করতে হবে। শিল্পক্ষেত্রে FGD প্লান্ট ব্যবহার করতে হবে, অথবা মোটর কারে ক্যাটালাইটিক কনভার্টার ব্যবহার করে শুধুমাত্র ওখান থেকে নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে নাইট্রোজেনটাকে আলাদা করতে হবে। এই হলো FGD প্লান্টের প্রক্রিয়া। আরএনএসের অ্যাসিড ক্ষারক তত্ত্ব। অ্যাসিডের সংজ্ঞাটা আরএনএস তত্ত্ব অনুসারে অ্যাসিড বা অম্ল হচ্ছে হাইড্রোজেনযুক্ত যৌগ যা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন H+ দান করে থাকে। HCl+H2O এখান থেকে H+ দান করলো আর Cl H+ দান করলো এখানে। সো এখানে HCl হলো আরএনএস অ্যাসিড। ক্ষারকের সংজ্ঞা হলো ক্ষারক হচ্ছে যেসব যৌগ যারা জলীয় বাষ্পে হাইড্রোক্সিল OH- আয়ন দান করে। NaOH এখানে Na+ আর OH-। NaOH এখানে মাইনাসটা দিচ্ছে। সো এখানে আরএনএস তত্ত্ব মতে সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH এর OH-টা হলো ক্ষারক। আরএনএস এর লিমিটটা কি? সলিউশনের মধ্যে H+ এক্সিস্ট করে না, যেমন এখানে H3O+ যেগুলো তো রয়েছে, অর্থাৎ যেগুলো সব মৌল H3O+ উৎপন্ন করে, সেটাকে আরএনএস থিওরি অনুযায়ী ব্যাখ্যা করা যায় না যে সেটা অ্যাসিড। আর অনেক ক্ষেত্রে দেখো NH3+H2O NH4+, এখানে কিন্তু হাইড্রোজেন দান করেছে পানি। এটার ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া যায় না যে H2O-টা এখানে অ্যাসিড। নর্মালি H2 অ্যাসিড না, বাট আরএনএস তত্ত্ব অনুসারে এটা বলা হয় অ্যাসিড। বনস্টেড লাউরি তত্ত্ব। অম্ল হলো এমন একটি যৌগ যা আয়ন বা অন্য পদার্থে প্রটনদান করতে পারে। এই তত্ত্ব অনুযায়ী যারাই প্রটনদান করবে তারাই হলো অ্যাসিড। আর ক্ষারক হলো যারা আয়ন বা অন্যতে প্রোটন গ্রহণ করবে। প্রোটন গ্রহণ করলে হবে অ্যাসিড, আর প্রোটন দান করলে এক্ষেত্রে হবে প্রোটন গ্রহণ করলে হবে ক্ষারক, আর প্রোটন দান করতে পারলে হলো অ্যাসিড। সব বনস্টেড ক্ষারক আরএনএস ক্ষারক নয়, কিন্তু আরএনএস ক্ষারক আয়ন হলো বনস্টেড ক্ষারক। এটা মনে রাখবো আমরা। যদি কেউ প্রোটন দান করে তাহলে সেটা অবশ্যই অ্যাসিড, কেউ প্রোটন গ্রহণ করলে সেটা অবশ্যই ক্ষারক। অ্যাসিড ক্ষারকের লুইস তত্ত্ব। লুইস অ্যাসিড হলো এমন যৌগ বা আয়ন যা একটি ইলেকট্রন জোড় গ্রহণ করে থাকে। লুইস ক্ষারক হলো এমন যৌগ বা আয়ন যা একটি ইলেকট্রন জোড় দান করে। লুইস তত্ত্ব অনুযায়ী যে যার মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করবে সেটা হলো অ্যাসিড, যে মুক্তজোড় ইলেকট্রন দান করবে সে হলো ক্ষারক। এখানে উদাহরণটা দেখো, যে লুইস অ্যাসিডের ক্ষেত্রে এখানে এই মুক্তজোড় ইলেকট্রন দান করতেছে, অর্থাৎ যে দান করবে সে হলো ক্ষারক। এটা হলো ক্ষারক, আর এই গ্রহণ করতেছে অর্থাৎ এই হলো অ্যাসিড। মিঠা পানির উৎস কি কি? হিমবাহ বা তুষার আচ্ছাদন থেকে 74% মিঠা পানি সংগ্রহ করা হয়। ভূগর্ভস্থ পানি থেকে 22.2%, বিভিন্ন হ্রদ থেকে 0.3%, বায়ুতে যা বৃষ্টি রূপে আসে 0.035%, বিভিন্ন নদী থেকে 0.03%। আর এটা মনে রাখবে প্রতিদিন একজন মানুষকে 1.6 লিটার বিশুদ্ধ পানি পান করতে হয়। পানির ক্ষরতা। পানিতে অধিক পরিমাণে ধনাত্মক ক্যাটায়নের উপস্থিতির কারণে পানির বিশেষ ধর্মকে পানির ক্ষরতা বলে। ধনাত্মক ক্যাটায়ন যদি উপস্থিত থাকে তাহলে সেটা পানির ক্ষরতা বলা হয় থাকে। পানির ক্ষরতা দূর করতে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতিতে দ্বিয়োজিক ক্যাটায়নগুলো দূর করা হয়। এ হলো ওয়াটার হার্ডনেস, পানির ক্ষরতা, গেইন পার গ্যালন। অ্যাকসেপ্টেবল মান হলো 4.7 থেকে 5.8। উইদিক পুর
অর্থাৎ নিম্ন মাত্রায় হার্ডনেস খরতা যদি থাকে সেটা হলো লেস দেন 11.7, সো গ্রেটার দেন 11.7, তো 11.7 থেকে শুরু করে 92.2 এর নিচ পর্যন্ত হলো পুর, আর আনএক্সেপ্টেবল 92.2। টিডিএস এর মানটা দেখি আমরা, আইডিয়াল হলো 0 থেকে 170 ppm, রিকমেন্ডেড লেস দেন 5500 ppm, আর আনএক্সেপ্টেবল হলো গ্রেটার দেন 1000 ppm। পানির অক্সিজেন সম্পৃক্তকরণে পানিকে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে পানির ডিও বলা হয়ে থাকে, অর্থাৎ ডিজলভ অক্সিজেন। নির্দিষ্ট পরিমাণ সারফেস ওয়াটারের নমুনায় থাকা দূষক জৈব বস্তুগুলোকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5 দিন যাবৎ বায়ুজীবী জীবাণু ও ব্যাকটেরিয়া দ্বারা সম্পূর্ণ ডিগ্রেডেশন বা পচনশীল জৈব বস্তুকে বিয়োজিত করলে ওই পানির ডিও থেকে যে পরিমাণ অক্সিজেন বেরিত হয় তাকে ওই নমুনার ডিওডি বলা হয়ে থাকে। আর সিওডি দেখি আমরা এখন, যে প্রতি লিটার সারফেস ওয়াটারের নমুনায় থাকা দূষক পচনশীল জৈব বস্তু ও অপচনশীল জৈব বস্তুকে সম্পূর্ণ জারিত করে কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, H2S ও পানিতে পরিণত করতে যে পরিমাণ ভরের অক্সিজেন ওই পানির ডিও থেকে দরকার হয় তাকে ওই পানির সিওডি বলা হয়। এখন আমরা বিভিন্ন মাত্রাগুলো দেখব, যে ডিজলভ অক্সিজেন ডিও, বিওডিএস বায়ো কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড সিওডি, তারপর অ্যামোনিয়াম NH4N, নাইট্রেট, ফসফরাস, এই মানগুলো আমরা দেখব। টোটাল ডিজেল সলিডটা কী ধরনের? সহজেই পাওয়া যায়, কমনলি ফাউন্ড, সহজেই পাওয়া যায় এখানে পানির মধ্যে ক্যালসিয়াম কার্বনেট, বাইকার্বনেট, নাইট্রেট, ফসফেট, সোডিয়াম, সালফার, তারপর ক্লোরাইড, আয়রন, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, আর হলো অ্যালুমিনিয়াম। আর লেস কমন হলো স্ট্রনসিয়াম, বেরিয়াম, থুরিয়াম, আর্সেনিক আর লেড। এখানে ভ্যালুগুলো দেখো, টিডিএস ভ্যালুগুলো ভেরি ফ্রেশ, খুব যদি ফ্রেশ পানি হয় তার লেস দেন 300, যদি ফ্রেশ পানি হয় 300 থেকে 1000, তারপর স্লাইডলি যদি স্লাইন হয় তাহলে 100 থেকে একটু বেশি, 100 থেকে 3000-এর মধ্যে, 1000 থেকে 3000, 1000 থেকে 3000-এর মধ্যে। আর মডারেটলি স্লাইন 3000 থেকে 10000, যদি খুবই ভেরি স্লাইন হয় 10000 থেকে 3500, মানে 35000, আর ব্রেনি হলে গ্রেটার দেন 35000। সারফেস ওয়াটার হলে কী কী থাকে? S12, S13, S16, এগুলো হলো সারফেস ওয়াটার। ওয়াটার পলিউশন কী কারণে হয়? এখানে অনেকগুলো কারণ দেখানো হয়েছে। অয়েল স্পেল, তারপর সেপটিক ট্যাঙ্ক, অ্যানিমেল ডাং, তারপর ফার্মিংয়ের কারণে, পেস্টিসাইড, ওয়াটার টেবল, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, হাউসহোল্ড ওয়েস্ট ওয়াটার, নিউক্লিয়ার ওয়েস্ট, ওয়েল পলিউশন, এসব কারণে ওয়াটার পলিউশন হয়ে থাকে। ইফেক্টস অফ আর্সেনিক। আর্সেনিকের প্রভাবগুলো কী কী? তো আর্সেনিকের লক্ষণগুলো আগে দেখে নিই। যে আর্সেনিক হলে চিত্রের মধ্যে দেখো যে হাতে আর পায়ে যেখানে কালো কালো গুটি দেখা যায়, এক পর্যায়ে এগুলো খসখসে হয়ে শক্ত হয়ে যায়। আর আর্সেনিকের প্রভাব আমাদের শরীরে কীরকম পড়ে? পাকস্থলীতে প্রভাব পড়ে আর্সেনিকের কারণে, যে পাকস্থলীতে প্রদাহ সৃষ্টি হয়, গলা ও মুখ গহ্বর শুকিয়ে যায় আর বমি ভাব হয়। রক্ত সংক্রান্ত প্রভাবও পড়ে, লোহিত রক্তকণিকায় অক্সিজেন সরবরাহ হ্রাস পায়। হৃদ সংবহনতন্ত্র প্রভাবে রক্তনালীতে লুমেন ডিপোজিশনের মাধ্যমে সংকীর্ণ হয়। যকৃৎ সংক্রান্ত প্রভাব পড়ে, যকৃতে সিরোসিস, পোর্টাল হাইপারটেনশন, ফেটি ডিজেনারেশন দেখা যায়। স্নায়ু সংক্রান্ত প্রভাব, স্পর্শ ও যন্ত্রণা অনুভূতি লোপ পায়, হাত ও পায়ের পেশি শুকিয়ে যায়। ত্বক সংক্রান্ত প্রভাব পড়ে, মুখ ও চোখে পাতার ত্বকে ইরাথিমা সৃষ্টি হয়ে থাকে। এগুলো মূলত আর্সেনিকের কারণে হয়ে থাকে। আমাদের শরীরে যদি আমরা যদি আর্সেনিক সেবন করে থাকি বা পানির মাধ্যমে যদি আর্সেনিক আমাদের শরীরে প্রবেশ করে তাহলে এসব লক্ষণগুলো দেখা যায়। এখন আসে হেভি মেটালগুলো কী কী ক্ষতিকর প্রভাব ফেলে। ক্যাডমিয়াম, প্লাম্বাম, কপার, মার্কারি, ক্রোমিয়াম আর হলো আর্সেনিক। তো আর্সেনিকগুলো আমরা দেখলামই, এখন ক্যাডমিয়ামেরগুলো দেখব, যে ক্যাডমিয়াম কী ধরনের প্রভাব ফেলে থাকে। মানব শরীরে ক্যাডমিয়ামের প্রভাবটা কী ধরনের? শরীরে ক্যাডমিয়াম 2+, মানে ক্যাডমিয়াম আয়ন যদি বৃদ্ধি পায় তাহলে কিছু পরিমাণ ক্যালসিয়াম আয়ন ক্যাডমিয়াম আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয়। এর ফলে হাড় ক্ষয়যুক্ত হয়ে থাকে,
হাড় ক্রমশ ভেঙে যায়। ক্যাডমিয়াম 2+ আয়ন দ্বারা ক্যালসিয়াম 2+ আয়ন প্রতিস্থাপনায় অস্থির স্বাভাবিক প্রাণ রাসায়নিক কার্যক্রম বিঘ্নিত হয়। দীর্ঘদিন ধরে শরীরে ক্যাডমিয়ামের পরিমাণ সঞ্চিত হলে তা ইটে বা আউচ নামক এক ধরনের রোগ হয়ে থাকে। এই রোগের প্রধান উপসর্গ হলো অস্থিসন্ধিতে প্রচণ্ড যন্ত্রণা। আর অন্যান্য উপসর্গগুলো হলো অস্থিরতা, ক্ষয়, ভঙ্গুরতা, রেচন প্রক্রিয়ার প্রতিবন্ধকতা, অগভীর ও অনিয়মিত শ্বসন, শ্রবণ ইন্দ্রিয়ের ক্ষতি সাধন। এগুলো খুব সংক্ষিপ্তভাবে আজকে কয়েকটা পয়েন্ট দেওয়া হয়েছে এখানে, যেমন হাড়ের, লিভার, কিডনি, লাং, টেস্টিস, ব্রেইন, এগুলো ব্যাখ্যা করে বললাম। এখন আমরা দেখব প্লামবাম। প্লামবাম কী ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে থাকে আমাদের শরীরে। প্লামবাম বা লেডের প্রধান জীব রাসায়নিক প্রভাব হলো রক্তে এটি হিমোগ্লোবিন সংশ্লেষণ বাধা প্রদান করে। এতে হিমোগ্লোবিন বিনষ্ট হয়। রক্তের মাত্রা বেশি হলে কিডনি বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়। এখন জাস্ট আমরা পয়েন্ট হিসেবে দেখিয়ে দিয়েছি যে কিডনি বিষয়টা, কিডনির সমস্যার সৃষ্টি করে। জৈব লেডের প্রভাবে জেনেটিক পরিবর্তন হতে পারে। শরীরে অক্সিজেন প্রবাহের দ্বারা গ্লুকোজ ভাঙনের মাধ্যমে শক্তি উৎপাদনের কৌশল প্লামবাম দ্বারা বা লেড দ্বারা বাধাগ্রস্ত হয়। 7 বছরের কম বয়সী শিশু মস্তিষ্কের বিকাশ লাভ ব্যাহত হয়। রক্তে প্লামবামের ঘনমাত্রা 0.3 ppm হলে স্বাভাবিক পরিপাক ক্রিয়ার প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। তবে যদি মাত্রা বেড়ে যায় 0.8 ppm হলে হিমোগ্লোবিনের পরিমাণ কমে অ্যামোনিয়ার লক্ষণ দেখা যায়। শরীরে অতিরিক্ত ক্যাডমিয়াম শ্রবণ ইন্দ্রিয়ে ক্ষতি সাধন করে থাকে। এখন আমরা দেখব ক্রোমিয়ামের ক্ষতিকর প্রভাবগুলো। ক্রোমিয়ামের ক্ষতিকর প্রভাব। ক্রোমিয়ামের বিষক্রিয়া বলতে বোঝায় ক্রোমিয়ামের বিষক্রিয়া বোঝানো হয়ে থাকে। কার্যত এই ক্রোমিয়াম বিষক্রিয়া বলতে ক্রোমিয়াম এই যোজনী যে 6 আছে, ক্রোমিয়াম যোজনী, এটা মূলত বোঝানো হয়ে থাকে। ক্রোমের ধূলির সংস্পর্শে বহুদিন ধরে অবস্থান করলে ফুসফুসে ক্যান্সার হতে পারে। এই ক্রোমিয়ামের কারণে কী হয়, আমাদের ফুসফুসে ক্যান্সার হতে পারে। গ্লুকোজের বিভাগ ক্রিয়ায় অন্তর্ভুক্ত থাকে এবং বহুমূত্র অর্থাৎ ডায়াবেটিস রোগে আক্রান্ত ব্যক্তি রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়িয়ে দেয় এই ক্রোমিয়াম। খাবারের সাথে মিশ্রিত ক্রোমেটও ভীষণ ক্ষতিকর। জীবজন্তুকে প্রতিদিন খাবারের সাথে 50 ppm মিশিয়ে খাইয়ে দিয়ে দেখা গেছে তাদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়ে থাকে। আমাদের এই ক্রোমিয়ামটা যদি কোনো প্রাণীর মধ্যে বা পশুর মধ্যে যদি প্রবেশ করে থাকে তাহলে স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, যকৃৎ, কিডনি বিকল হয়ে পড়ে থাকে। জাস্ট আমি আগে বললাম যেমন জাস্ট এগুলোর সংক্ষিপ্ত টপিকগুলো নাম দেওয়া হয়েছে, ব্যাখ্যা করা হয়নি এখানে। আর ক্রোমিয়ামের বিষক্রিয়ার আক্রান্ত একজন ব্যক্তি চর্মরোগ, পাকস্থলীর ঘা, ব্রঙ্কাইটিস ইত্যাদি রোগের শিকার হতে পারে, এমনকি তার ক্যান্সারও হতে পারে। এখন আমরা দেখবো আর্সেনিকগুলো। তো বললামই আমি আর্সেনিক কী ক্ষতিকর প্রভাব ফেলে থাকে। এই হলো তোমাদের এখান থেকে ক্লাস শেষ। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে ইনবক্সে বলবা কী কী প্রবলেম আছে তোমাদের। আমরা পরবর্তীতে কন্টেন্টে এগুলো যোগ করব। ধন্যবাদ সকলকে।